আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই আমার কিচেনের আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো এগ পুডিং রেসিপি। চেষ্টা করেছি পুডিংয়ের A to Z সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেরই কমপ্লেন থাকে যে ক্যারামেল পুড়ে যায়, খেতে তিতা লাগে, পুডিং থেকে ডিমের গন্ধ আসে। তো চেষ্টা করেছি আজকে A to Z সব কিছু টিপস এবং ট্রিক্স সহ আজকে একটি পারফেক্ট ক্যারামেল পুডিং রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে শুরু করে আজকের ক্যারামেল এগ পুডিং রেসিপি। তো পুডিংয়ের জন্য আগেই আমি ক্যারামেল করে নিব। তার জন্য ক্যারামেলের জন্য এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি আর 1 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা কীভাবে যেন স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আমি এবার নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব, আর অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর আমি একটু পানি দিয়ে নিয়েছি, কারণ মনে হয় যে ক্যারামেল করার জন্য একটু পানি দিলে ক্যারামেলটার কালারটা সুন্দর আসে। তার অনবরত নেড়ে কিন্তু এটা ক্যারামেলটা করে নিতে হবে, যাতে করে সব সাইডে একরকম কালার আসে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে এই যে ক্যারামেলটা করে নিচ্ছি। আর বেশি ডার্ক করে নামাতে যাবে না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। তো আমারটা দেখতেই পাচ্ছেন যে কীরকম কালার এসেছে। এটা নামানোর পরে কিন্তু আরেকটু ডার্ক হয়ে যাবে কালারটা। তো আমি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে নিব, আর সরাসরি আমি যেই পাত্রে পুডিং সেট করব সেই পাত্রের মধ্যে ঢেলে দিব। এর চাইতে বেশি গাঢ় করতে যাবে না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে বেশি পুড়ে গেলে। তা আমি ভালো মতো এটা ছড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ছড়ানো হয়ে গেছে। তো এটা আমি একটা সাইডে রেখে দিব। আমি পুডিংয়ের জন্য আরেকটা বাটি নিয়ে নেব ডিমের মিশ্রণটা মিশানোর জন্য। তা আমি এটা একটা সাইডে রেখে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম। তো এই বাটির মধ্যে আমি এখন ডিম ভেঙে দিব। তো আজকে আমি 3টা ডিমের পুডিং বানাবো, তার জন্য 3টা ডিম নিয়ে নিব এটার মধ্যে। আপনারা চাইলে বাড়িও বা কমিয়েও নিতে পারেন। তা আমি আজকে 3 ডিমের পুডিং বানাবো, তার জন্য আমি 3টা ডিম ভেঙে নিব। তো 3টা ডিম ভাঙার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে এখানে 1/4 কাপ পর্যন্ত চিনি ব্যবহার করতে পারবেন। তো আমার মনে হয় যে 1/2 কাপ চিনি দিলে মিষ্টিটা ঠিক থাকে, একদম পারফেক্ট মিষ্টি হয়। তো ভালো মতো চিনি আর ডিমটাকে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। অবশ্যই চিনিটা কিন্তু ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা হ্যান্ড উইচ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইচ না থাকলে কাঁটা চামচ দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তো ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে কিন্তু 1/2 চা চামচ আপনারা লেবুর রসে ইউজ করতে পারেন। অনেকের কমপ্লেন থাকে যে পুডিংয়ে ডিমের গন্ধ আসে। তো এক্ষেত্রে যদি ভ্যানিলা এসেন্স বা লেবুর রস ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আর ডিমের গন্ধটা থাকবে না। তো এখানে আমি আগে থাকতে 1/2 কেজি দুধ, 500 মিলি দুধ আমি শুধু বলক তুলে রেখে দিয়েছিলাম। আর অবশ্যই এখানে কিন্তু ঠান্ডা দুধটা ইউজ করতে হবে। আমি এখানে কোনো প্রকার দুধ জাল করে ঘন করে নিইনি, কারণ আমি যেই দুধটা ব্যবহার করেছি সেই দুধটা অলরেডি ঘন ছিল। আপনারা যদি গরুর দুধটা ইউজ করেন, সেক্ষেত্রে এখানে 3 পা দুধ মানে 750 ml দুধ জাল করে 500 ml করে নিতে হবে। তা আমি যেই দুধটা ইউজ করেছি সেটা ঘনই ছিল। আমি 500 মিলি দুধ ইউজ করেছি, তার জন্য শুধু একটা বলক তুলে সাইডে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেলে তারপর আমি দুধটা দিয়েছি। আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, আর দুধটাও ঠান্ডা হতে হবে। যদি ফ্রিজে ডিম থাকে সেই ক্ষেত্রে 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে কিন্তু বের করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি একটা চায়ের ছাঁকনি নিয়েছি। অবশ্যই এটা কিন্তু ছেঁকে দিতে হবে, তাহলেই কিন্তু পুডিংটা স্মুথ এবং সফট হবে। অবশ্যই চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার জন্য। অনেকেই ছেঁকে না দেওয়ার কারণে কিন্তু পুডিংটা স্মুথ হয় না আর সফটও হয় না। তো দেখতেই পাচ্ছেন যে পুডিংটা আমার ছাঁকা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অবশিষ্ট যে অংশটা আছে সেটা আমি ফেলে দেব। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এটা, যাতে করে ভিতরে পানি না ঢুকে। আপনাদের কাছে ঢাকনা না থাকলে একটা ফয়েল পেপার দিয়েও কিন্তু ঢেকে দিতে পারেন। তো ভাপ দেওয়ার জন্য একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কিচেন টাওয়াল বা কিচেন টিস্যুও ইউজ করতে পারেন। তো আমি এখন সরাসরি এটার মধ্যে আমি যে কেকের পুডিংয়ের পাত্রটা সেটা বসিয়ে দিব। তো আমি একবারে মাঝখানে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে ভালো করে পানি দিয়ে দিতে হবে, আর পানিটা এমনভাবে দিতে হবে যে পুডিংয়ের পাত্রটা 3 ভাগের 1 ভাগ যাতে করে পানির মধ্যে ডুবে থাকে। বেশি পানি দিতে যাবে না, তাহলে কিন্তু পানিটা বলক এসে পুডিংয়ের বাটির ভেতরে চলে যাবে, তখন উপরে পানি জমে যাবে। তো আমি দেখতেই পাচ্ছেন যে পানি দিয়ে দিচ্ছি।
আমি অল্প অল্প করে পানি দিয়ে দেখছি যে কতটুকু পানি হয়। অবশ্যই পুডিংয়ের বাটির 3 ভাগের 1 ভাগ পানি দিতে হবে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর যে ছিদ্রটা আছে অবশ্যই এই ছিদ্রটা বন্ধ করে দিবেন। আপনারা যদি সিলভারের ঢাকনা ব্যবহার করেন সেক্ষেত্রে আর ছিদ্র থাকবে না। তো আমি যেহেতু কাঁচের ঢাকনা ব্যবহার করছি, ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম যাতে করে ভাপটা বের হয়ে না আসে। তো আমার এটা বলক চলে এসেছে। আমি চুলার আঁচটা মিডিয়ামের চাইতে একটু লো করে দিব। তো আমার চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। এখন অপেক্ষা করব 30 থেকে 35 মিনিটের মতো। তো ফিরে এলাম আমি 35 মিনিট পর। তো এখন চেক করে দেখব যে আমার পুডিংটা হয়েছে কিনা। তো তার আগে আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। আমি ছুরিটার সাহায্যে আমি ঢাকনাটা তুলে নেব। অবশ্যই কিছুর সাহায্যে ঢাকনাটা তুলে নেবেন, নাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগতে পারে। তো আমি দেখতে পাচ্ছেন যে একটা ছুরি দিয়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো মাশাআল্লাহ করে কিন্তু আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আমি ছুরিটা ঢুকিয়ে চেক করে নেব। আপনারা ছুরি বা কাঠির সাহায্যে কিন্তু চেক করে নিতে পারেন। ছুরিটা ক্লিন এসেছে, তার মানে আমার পুডিংটা কিন্তু বেক করা হয়ে গেছে। তা আমি এখন পুডিংটা নামিয়ে ঠান্ডা করে নিব। তা আমি পুডিংটা নামিয়ে বাইরে রেখে দিয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টার মতো ঠান্ডা করে। তারপর আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 থেকে 1.5 ঘন্টার মতো। অবশ্যই পুডিংয়ের বাটিটা বাইরে রেখে ঠান্ডা করে তারপরে কিন্তু ফ্রিজে রাখতে হবে। আর অবশ্যই ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন, তাহলে কিন্তু আর পুডিংটা ভেঙে যাবে না। এখন একটা ছুরির সাহায্যে আমি ছাইডটা একটু ছাড়িয়ে নেব যাতে করে মোল্ড আউট করতে আমার সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। আমি ছাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো একটা প্লেট নিয়ে নিব। আমি যে পাত্রে ঢালবো সেই পাত্রটা নিয়ে নিলাম। এখন বাটির উপরে এইভাবে ধরে আমি বাটিটা সরাসরি উপর করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন যে কাজটা আমি কিভাবে করছি। তো এখন বাটিটা আমি তুলে ফেলবো। আর এইভাবেই করলে কিন্তু খুব সহজেই কিন্তু পুডিংটা বের হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু খুব সহজে বের হয়ে এসেছে, ভেঙেও যায়নি। তো এখন আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি যে ভেতরে আসলে কতটা সফট আর কতটা স্মুথ হয়েছে। আমার এই রেসিপি যদি হুবহু ফলো করে আপনারাও যদি পুডিং বানান, তাহলে 100% আমি শিওর যে ইনশাল্লাহ আপনাদের পুডিংও কিন্তু এভাবে পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন যে ভিতরে কতটা স্মুথ আর সফট হয়েছে। তো আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জ হয়েছে, খেতে কতটা মজা হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরে কতটা, কোনো প্রকারের কোনো ছিদ্র ছিদ্র ভাব নেই কিন্তু। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। তো আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি এটা। এই যে দেখতে পাচ্ছেন যে ভেতরে কোনো ছিদ্র ছিদ্র ভাব নেই। আর এই ছিদ্র ছিদ্র ভাবটা হয়নি তার কারণ হচ্ছে এটা ছেঁকে দেওয়ার কারণে। অবশ্যই পুডিংটা ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এরকম ভিতরে স্মুথ এবং সফট হবে। আর এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তা আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।